আপনারা জানেন যে আমি মূলত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও তৈরি করি, অনেক কথা বলি। তার সাথে বিজনেস, অর্থনীতি, সেলফ ডেভেলপমেন্ট, চাকরি, এসব বিভিন্ন বিষয় আসে। সম্প্রতি আমি একটা ভিডিও করেছিলাম ডিভোর্স নিয়ে, যে ডিভোর্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন। তারপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, যে ডিভোর্সের কারণটা কি, আপনারা কি মনে করেন। সেখানে অসংখ্য মানুষ রেসপন্স করেছেন। আমরা সবাই জানি যে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে, এখন ডিভোর্সের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। শুধুমাত্র ঢাকায় 2022 সালে ডিভোর্স কেস ফাইল হয়েছে প্রায় 15,000 দুটো সিটি কর্পোরেশনে। তাহলে বুঝেন যে এটা কিভাবে সামনে যাচ্ছে। এবং এই ডিভোর্স শুধু ঢাকায় নয়, গ্রামের মধ্যেও আনুপাতিক হারে বাড়ছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ডিভোর্স কেস কিন্তু বেশিরভাগ ফাইল করছেন, 60 থেকে 70% কেস ফাইল করছেন মহিলারা। সমাজ কিন্তু দারুণভাবে ভাঙনের মুখে। আমি আজকের আলোচনায় ডিভোর্স কেন হচ্ছে সেদিকে একটু আলোকপাত করব এবং মাথার মধ্যে কিছু চিন্তার বীজ ঢুকিয়ে দেব। কারণ আমরা কেউই চাই না পরিবারগুলো ভেঙে যাক, সন্তানগুলো অসহায় হয়ে পড়ুক, অসুস্থ দাম্পত্য জীবন মানুষ যাপন করুক। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন আছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আর যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার ব্যবস্থা করে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আমরা ছোটবেলা থেকে দেখেছি যে পরিবারের ভাঙন শুরু হয়েছে কিন্তু আবার টিকে গেছে। অনেক কষ্ট করে স্বামী স্ত্রী তাদের জীবনকে সামনে টেনে নিয়ে গেছে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে। তারই প্রতিধ্বনি পাই বিয়ে, পরিবার এবং সন্তান পালন বিষয়ক গবেষক এবং লেখক বারবারা ড্যাফো হোয়াইটহেড 1997 সালে একটি বই প্রকাশ করেন। বইটির নাম হচ্ছে দ্য ডিভোর্স কালচার। ওখানে উনি দেখিয়েছেন যে 1950-এর দশকে মূলত সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা মা সংসারকে টিকিয়ে রাখত। যতই সংসারের মধ্যে অশান্তি, গোলযোগ, মনোমালিন্য, দুজনের মধ্যে ঝামেলা থাকুক না কেন। 1960-এর দশকে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেশ বেড়ে যায়। নারী অধিকার আন্দোলন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বর্ণবাদ মুক্তি ও সম অধিকারের আন্দোলনের প্রভাবে পরিবারের সনাতন যে চরিত্র, এটা টিকে থাকতে পারছিল না। পরিবারের শিশু কিশোরদের মঙ্গলের কথা ভেবে যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদ আইন কঠিন করা হয় এবং বিচ্ছেদ প্রার্থীদের উপর নানা রকম নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণ আরোপ করা হয়। কিন্তু আইনটি কিন্তু পরবর্তীতে অকার্যকর প্রমাণিত হয়। যাক, এইভাবে যখন বিচ্ছেদের পরিমাণ বাড়তে থাকে তখন সারা বিশ্বে কোথাও আইন কঠিন করা হয়, পরবর্তীতে আবার শিথিল করা হয়, এইভাবে চলতে থাকে। 1962 সালে নারীদের উপর একটা মতামত সমীক্ষায় 51% নারী বলে তারা শুধু সন্তানের কথা ভেবে অসুখী সম্পর্ক টিকিয়ে রাখবেন না, জরিমানা দিতে হলে তাও দিবেন। তাদের মতে তারা রাষ্ট্রকে কর দিচ্ছেন, রাষ্ট্র তাদের সন্তানদের দেখভালের কিছু কিছু দায়িত্ব নিক না। 1969 সালে যুক্তরাজ্যে বিবাহ বিচ্ছেদের আবেদনের নিয়মকানুন এজন্য শিথিল করা হয়। আলটিমেটলি সময় যত গড়িয়েছে, প্রযুক্তির উন্নয়ন হয়েছে, মানুষের শিক্ষার হার বেড়েছে, নারী পুরুষ উভয়ে আর্থিক ব্যাপারে শক্ত হয়েছে, স্বাবলম্বী হয়েছে, বিভিন্ন কাজে নারীদের প্রবেশাধিকার বেড়েছে, সমাজ উন্নত থেকে উন্নততর হয়েছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আস্তে আস্তে কিন্তু ডিভোর্সের হার বাড়ছে। উন্নত বিশ্ব থেকে সেই ডিভোর্সের হার বাড়ার ঢেউ এসে লেগেছে অনুন্নত বিশ্বেও। আমাদের এখানেও এখন ডিভোর্সের হার অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, শুধু শহরে নয়, গ্রামেও। এক প্রবাসী জামাল গত পরশু আমাকে ফোন করেছিলেন। আমি ফোনটা ধরে তিনি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই কথা আমাকে শোনাচ্ছিলেন। আমি শুনে খুব কমফোর্ট পাচ্ছিলাম তা না, কিন্তু আমি একটু তার বেদনাটা বোঝার চেষ্টা করছিলাম। 2 সন্তান সহ তিনি তার ওয়াইফকে ডিভোর্স করেছেন, কিন্তু তার আগের ঘটনা বেশ অন্যরকম। উনি যখন বিদেশে যান, বিদেশে যাওয়ার পরে উনার স্ত্রী একটা সময়ে যে সম্পর্কে জড়িয়ে পড়েন তারই এক আত্মীয়র সাথে, এবং সেই সম্পর্ক হাজব্যান্ড জেনে যায়, পরিবারের সবাই জেনে যায়। সবাই চেষ্টা করেও সম্পর্ক থেকে সরাতে পারে না। এক পর্যায়ে যে মেয়ের বাবা মা তারাও মেয়ের পক্ষে চলে যায় এবং জামাল খুবই চেষ্টা করে সংসারটাকে টিকিয়ে রাখতে, কারণ যেহেতু সে বিদেশে থাকে, স্ত্রী সন্তানেরা দেশে থাকে, সন্তানদের কি হবে এই দুশ্চিন্তায় সে খুব ভারাক্রান্ত। আলটিমেটলি বুঝিয়ে শুনিয়ে বাড়িতে আনে, বউ বলে যে না আর এই সম্পর্কে জড়াবে না, কিন্তু কিছুদিন পরে আবার তার পুনরাবৃত্তি করতে থাকে। এক সময় জামাল বাধ্য হয় ডিভোর্স দিতে, কিন্তু কথা বলতে বলতে জামাল খুব কাঁদছিল। একটা সম্পর্কের ভাঙন আসলে কেউ চায় না, এটা আমরা সবাই জানি। এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ডিভোর্স কেন হচ্ছে সেই কারণ নিয়ে, বাংলাদেশে বিশেষ করে। সেখানে অসংখ্য কমেন্ট এসছে। কমেন্টে এক একজন এক এক মন্তব্য করছে। আমি আর কারো নাম ধরে মন্তব্যের কথা বলছি না, কিন্তু সেখানে কেউ দায়ী করেছে মেয়েদের উচ্চশিক্ষাকে, কেউ দায়ী করেছে সামাজিক অবক্ষয়কে, কেউ দায়ী করেছে পরকীয়াকে,
কেউ দায়ী করেছে কমিউনিকেশন ইস্যুকে, কেউ বলেছে যে ছেলে মেয়েদের মধ্যে এখন অস্থিরতা প্রবল, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ বলেছে যে নারীরা এখন যেহেতু স্বাবলম্বী হচ্ছে, একটা ছেলে যখন স্বাবলম্বী হয় সে তখন কারো দায়িত্ব নিতে চায়, আর একটা মেয়ে যখন স্বাবলম্বী হয় তখন সে একা থাকতে চায়। এরকম নানাবিধ মতামত এসছে। কিন্তু জামালের একটা কথা আমার কানে লেগে আছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার এই সম্পর্কের এই অবস্থা কেন হলো, কি মনে হয় আপনার ডিভোর্সের মূল কারণ কি? উনি কয়েকবার আমাকে বললেন যে স্যার বুঝলেন না, এটা হচ্ছে মোবাইল মোবাইল মোবাইল। কথাটা এখন আমার কানে লেগে আছে, একটু আগেই বললাম। এই যে মুঠোফোন, এটা সত্যি ডিভোর্স নামক যে সংক্রামক ব্যাধি আমাদের সোসাইটিতে ছড়িয়ে পড়ছে তার অন্যতম কারণ। এই কারণের মূলে মোবাইল একটা বড় ভূমিকা পালন করছে। কিভাবে পালন করছে? মোবাইল আপনাকে অ্যাক্সেস দিয়েছে অসংখ্য ইনফরমেশনে। অসংখ্য মানুষ মোবাইলের মাধ্যমে আপনার সাথে কানেক্টেড হতে পারে। বিবাহ যখন প্রথম হয় দুজনের মধ্যে একটা প্রেমময় সম্পর্ক থাকে, কিন্তু প্রেমময় সম্পর্ক, মুগ্ধতা, এটা নিয়ে তো আপনি সারা জীবন টেনে নিয়ে যেতে পারবেন না। কিছুদিন পরেই এই মুগ্ধতার সাথে যুক্ত হয় ম্যানেজমেন্টের ইস্যুটা, যে কারণে আমাদের ব্যবসাগুলা ফেইল করছে, রাষ্ট্রের অনেক অর্গান ভালোভাবে চলছে না, ব্যাংকিং সেক্টর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। সেই একই কারণেই কিন্তু পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। কিরকম? ম্যানেজমেন্ট ইস্যু। পরিবার গঠন করলে দুজনের মধ্যে তিক্ততা হবে, রাগারাগি হবে, মনোমালিন্য হবে, আর্থিক ইস্যু এসে ভিড় করবে, চাওয়া পাওয়ার মিল হবে না, বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল চলবে। কিন্তু এটা যদি প্রপারলি ম্যানেজ করার মানসিকতা না থাকে এবং ম্যানেজ করার দক্ষতা না থাকে, সেই জ্ঞান না থাকে, তাহলে ডিভোর্সের হার ত্বরান্বিত হবে। মোবাইল এখানে কি করছে? আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনার সামনে অসংখ্য মুখ, হাজার হাজার মুখ, লক্ষ লক্ষ মুখ। কেউ আপনাকে হাই দিচ্ছে, কেউ আপনাকে বলছে আপনি অনেক সুন্দর, কেউ আপনাকে বলছে আপনি এত সুন্দর, আপনার প্রতি অবিচার করা হচ্ছে, আপনার প্রতি সহমর্মিতা, সহানুভূতি জ্ঞাপন করা হচ্ছে। আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী দেখবেন যে বছরে একবারও হয়তো বলছে না যে তুমি খুব সুন্দর, কিন্তু আপনার চাইতে কম বয়সী একজন ছেলে বা অসংখ্য ছেলে আপনাকে বিভিন্নভাবে প্রশংসার জালে জর্জরিত করছে। ফলে আপনার অন্তর কোনো না কোনোভাবে আর একদিকে উকি মারছে। আপনি ছেলে হলেও তাই, অসংখ্য মেয়ের সাথে আপনার সংযোগ ঘটছে, ইচ্ছাতে অনিচ্ছাতে আপনারও মন এদিক ওদিক চলে যাচ্ছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে যে সে কোনো কিছুতে বেশি দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না, সে অন্যদিকে ডানা মেলতে চায়। কিন্তু পারিবারিক বন্ধন যে এমন যে আপনি চাইলেও আপনি পারবেন না যে কোনো দিকে ডানা মেলতে। ধর্মীয় অনুশাসন এমন যে আপনি চাইলেই পারবেন না যে কোনো দিকে নজর দিতে। কিন্তু মোবাইল করেছে কি, এত সন্তর্পণে, এত গোপনে আপনাকে কাজগুলো করার সুযোগ দিয়েছে যে আপনি না চাইলেও কারোর হাইতে একটা হাই বলছেন। দেখবেন যে আপনি ইম্পালসিভ ভাবে হাই বলে দিচ্ছেন। কেউ আপনাকে বলছে যে বাহ আপনার চোখ দুটো কি সুন্দর, আপনি বলছেন তাই তো, আসলেই তো আমার চোখ খুব সুন্দর, কই আমার প্রিয়জন তো কখনো আমাকে বলে নাই। ঠিক যেমন জামাল যখন বিদেশে চলে যায়, 8 বছর তার ওয়াইফ এখানে একা একা। সুতরাং যখন তার কোনো নিকটাত্মীয় তার কাছাকাছি হওয়ার চেষ্টা করেছে, তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়েছে, আর্থিক প্রলোভন, আবেগীয় প্রলোভন, তখন একসময় মহিলা আর নিজেকে ধরে রাখতে পারে নাই। যখন প্রথমবার সে হয়তো ওই জালে জড়িয়েছে, পরবর্তীতে তার কাছে বিষয়টা ইজি হয়ে গেছে। সমাজে হয়ও তাই। কিন্তু যে মহামারী আকার আমাদের এখানে ধারণ করছে ডিভোর্স, একসময় যেহেতু পরিবার প্রথা এটা ঝুঁকির মধ্যে পড়বে, হুমকির মধ্যে পড়বে। এখনই বিশ্বের বিভিন্ন দেশে ছেলেমেয়েরা বিয়ে করতে যাচ্ছে না। আমাদের দেশেও অনেক ছেলে মেয়ের মধ্যে এই প্রবণতা ঢুকে যাচ্ছে যে কেন বিয়ে করে এত জঞ্জাল নিব, এত ঝামেলা নিব। অনেকে বাচ্চা নিতেও চাচ্ছে না। সমাজ বিজ্ঞানী, রাষ্ট্র, সমাজের সুশীল সমাজ, সবার দায়িত্ব আছে এই বিষয়ে কাজ করার। সংসার ভাঙার অনেকগুলো কারণ, যেমন অর্থনৈতিক কারণ, আবেগ কমে যাওয়ার বিষয়, প্রেমহীনতা, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, বাবা মায়ের ইন্টারফেয়ারেন্স, দুজনের মধ্যে বোঝাপড়ার ঘাটতি, শারীরিক অক্ষমতা, ড্রাগ অ্যাডিকশন, এরকম অসংখ্য বিষয় আছে। কিন্তু একটু ভেবে দেখা দরকার আছে যে এই সম্পর্কগুলোকে টিকে রাখতে হবে না। সবসময় কি শুধু নিজেদের স্বার্থের বিষয়গুলোই বড়? হাজব্যান্ড ওয়াইফ মিলে যে বাচ্চাটাকে বা বাচ্চাগুলোকে নিয়ে আসলেন, তাদের ভবিষ্যৎ। অনেক ক্ষেত্রে তো দেখা গেছে যে বাবা মায়ের বিচ্ছেদের কারণে সন্তানগুলা অসহায় হয়ে পড়েছে, দারুণ মানসিক বৈকল্যে ভুগেছে। অনেক বাচ্চা সারা জীবনের উঠে দাঁড়াতে পারে নাই। এদিকে খেয়াল করা দরকার আছে না? উন্নত বিশ্বে একটা বিষয় আছে, কাউন্সিলিং এর একটা বিষয় আছে। আমাদের দেশে কিন্তু এখন হয়তো কাউন্সিলিং কিছু কিছু হচ্ছে, কিন্তু এটা খুব ব্যাপক আকারে দরকার। পার্সোনালি আমার সুযোগ হয়েছিল কয়েকজন এরকম ভঙ্গুর দম্পতির সাথে কথা বলার, যদিও আমি এ বিষয়ে এক্সপার্ট নই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন বোঝানো শুরু করেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম, তখন তাদের সামনে একটা দৃশ্যপট আমি এঁকেছিলাম যে আপনাদের সন্তানদের কি হবে, তারপরে আপনারা যদি একটু মিনিমাইজ করে চলেন তাহলে চলতে পারবেন কিনা।
তারপরের প্রসঙ্গ হচ্ছে যে এখান থেকে বের হওয়ার পরে নতুন করে সংসার করবেন, সেখানে যে আরো খুব ভালো থাকবেন তারও তো কোনো নিশ্চয়তা নেই। দেখা গেছে যে সংসার ভাঙনের পরে অধিকাংশ মেয়েই সেকেন্ড ম্যারেজে সুখী হয় নাই, অল্প ছেলে সেকেন্ড ম্যারেজে সুখী হয়েছে। বেশিরভাগেরই অবস্থা খুব খারাপ এবং ডিভোর্স করার পরে আবার দুজনে এক হতে চেয়েছে। সুতরাং আমাদের সমাজে কাউন্সিলিং এর বিষয়টাকে খুব জোর দেওয়া দরকার। দুজনকে যখন একজন অভিজ্ঞ মানুষ বা বুদ্ধিমান মানুষ, যে মানুষের মন বুঝে, ম্যানেজমেন্ট বুঝে, সম্পর্কগুলো বুঝে, এগুলা বিষয় নিয়ে যখন আলোচনা করতে থাকে, তখন তারা যে ভুলগুলা করেছে সেগুলা ধরতে পারে এবং জীবনে চলার পথে যে দুজনের মধ্যে সমস্যা হবে এটাই স্বাভাবিক, এই কথাটা তখন তারা বুঝতে পারে। দুজনের ইগোইস্টিক ব্যাপার যে একটা সম্পর্ককে ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা তখন চোখের সামনে তাদের প্রতিভাত হয় এবং সম্পর্কের এই যে ভাঙন উন্মুখ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। একটা কথা সত্যি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পৃথিবীতে আপনি আসলে একা চলতে পারবেন না। আপনি যদি একটা ছেলে হন তাহলে আপনার একটা মেয়ের সহযোগিতা লাগবে, একজন মহিলার সহযোগিতা লাগবে। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার একজন ছেলের সঙ্গী লাগবে। শুধুমাত্র আপনার শারীরিক প্রয়োজন বা আর্থিক প্রয়োজন না, সারা জীবন দেখেন আপনার তো কথা বলার জন্য একজন মানুষ লাগে, একজন সঙ্গী লাগে। একটা বয়সে যে মানুষ খুব একা হয়ে পড়ে, সার্বিক বিষয় ভাবার দরকার আছে। আমি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ না, ফলে আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এটা আমি বুঝতে পারি যে ভঙ্গুর সোসাইটি ভালো কিছু জন্ম দিতে পারে না। একটা ভঙ্গুর পরিবারে সন্তানরা কখনো সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে না এবং তাদের ভবিষ্যৎ কখনো সুন্দর হতে পারে না। তাই নিজেদের প্রতি বিশ্বস্ত থেকে সন্তানদের দিকে খেয়াল রেখে নিজেদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত না করে সংসারটাকে টিকিয়ে দুজন বোঝাপড়া করে চলা যায় কিনা এই চেষ্টাটা করা দরকার। আমার মনে হয় যে যদি ডিভোর্সের আগে নিজেরা গভীরভাবে চিন্তা করেন যে আমার বাচ্চার কি হবে, আমি ভবিষ্যতে কি হব, তো আমি কি এর চাইতে ভালো থাকবো, আমি কি আসলেই একা ভালো থাকবো, দেখবেন এইসব প্রশ্ন নিজেকে করলে একটা উত্তর বের হয়ে আসবে। তবে সব সময় যে জোর করে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে এটাও ঠিক নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দুজনের একসাথে থাকা সন্তানদের জন্য প্রচন্ড ক্ষতিকর, তার চেয়ে আলাদা হয়ে যাওয়া ভালো। অনেকক্ষণ দেখা গেছে দুজন একসাথে থাকলে খুনোখুনি পর্যায়ে চলে যাবে, একজন মারা যাবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, এরকম পর্যায়ে চলে যেতে পারে। অবিশ্বস্ততা হয়তো এমন এক পর্যায়ে চলে গেছে যে আপনি সেখান থেকে আর ব্যাক করতে পারবেন না। এই জন্য সব ধর্মে, ইসলামেও ডিভোর্সকে বৈধ করা হয়েছে। কখন? বিশেষ পরিস্থিতিতে। তারপরও ডিভোর্স করার আগে আপনি ভাবেন যে আপনার দোষ কতটুকু, আপনার স্বামীর বা স্ত্রীর দোষ কতটুকু, আপনি চাইলে এটাকে সুন্দর করতে পারেন কিনা, আপনারা চাইলে সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন কিনা যৌথভাবে। সার্বিকভাবে চিন্তা করে একটা ডিসিশন নিন। ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের অবস্থা আসলে খুব খারাপ হয়। তাই সেই বাচ্চা বড় হোক আর ছোট হোক, সে আমাদের দেশে হোক আর বিদেশে হোক, যারা এই ব্রোকেন ফ্যামিলি থেকে বেড়ে উঠছে তাদের মধ্যে হতাশা, কষ্ট, দুঃখ এটা অনেক। তাই শুধু নিজের কথা না ভেবে সন্তানদের কথা ভাবা দরকার, যেমন 1950 দশকের আগে মানুষজন ভাবতো বা 1950-এও ভাবতো। শুধু মনে রাখবেন, আপনি একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে পারলে সেটাই জীবন। আর জীবন কয়দিনের, অল্প কয়দিন আমরা বাঁচি, চেষ্টা করে দেখুন না একসাথে সুন্দরভাবে বাঁচা যায় কিনা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।